এসডিএম রূপে সিলেকশন হওয়ার পর সুপর্ণাকে ট্রেনিংয়ের ডেট দিয়ে দেওয়া হলো। কিন্তু সুপর্ণা ট্রেনিংয়ে যাওয়ার আগে নিজের বাবার সঙ্গে দেখা করতে চাইছিল, তাই সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে 3 বছর দিল্লিতে থেকেই পড়াশোনা করছিল, আর এই 3 বছরের মধ্যে তার একবারের জন্য বাড়িতে যাওয়া হয়নি। আজ 3 বছর পর সুপর্ণা নিজের বাড়িতে যাচ্ছে নিজের বাবার সঙ্গে দেখা করতে। সুপর্ণা যখন নিজের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে বসলো, সারাটা সময় সে নিজের গ্রামের কথাই ভেবে চলেছিল। কিছুক্ষণের মধ্যে তার স্টেশন চলে আসলো এবং সে যখন স্টেশনে নামলো তখন সে দেখলো সেই স্টেশনেই একজন দরিদ্র ভিখারি বসে বসে ভিক্ষে করছে। সে বৃদ্ধকে দেখার সঙ্গে সঙ্গে সুপর্ণার পায়ের তলার যেন মাটি সরে গেল। তার মনে হচ্ছিল তার চোখের সামনে যেন বিশ্ব ব্রহ্মাণ্ড এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে। সে তাড়াতাড়ি দৌড়ে সেই বৃদ্ধর কাছে পৌঁছালো এবং সেই বৃদ্ধকে জড়িয়ে ধরল। সুপর্ণা সেই বৃদ্ধকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদতে শুরু করলো। সে বলল, বাবা তুমি এখানে কি করছো? তোমার এই অবস্থা কিভাবে হলো? তখনই সেই বৃদ্ধ বলতে লাগলো, মারে তুই এসেছিস? আমি যে কত বছর ধরে এখানে বসে বসে তোর জন্য অপেক্ষা করছি সেটা তুই ভাবতেও পারবি না। এদিকে স্টেশনে যারা উপস্থিত ছিল তারা ওই দুজনের কথাবার্তা শুনে খুব অবাক হচ্ছিল, কারণ সুপর্ণা তো এত সুন্দরভাবে সাজগোজ করে ওখানে দাঁড়িয়েছিল, আর সে যার সঙ্গে কথা বলছিল সে ছিল একজন ভিখারি এবং দরিদ্র ব্যক্তি। সকলের মনেই এই কৌতূহল জন্মাচ্ছিল, এত সুন্দর সাজ পোশাক পরা একজন মহিলা কেন একজন ভিখারিকে জড়িয়ে ধরে কাঁদছে। আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়ে গেল। তখনই সে বৃদ্ধ বলতে লাগলো, মারে তুই যাওয়ার পর আমার সঙ্গে যা হয়েছে সেটা জানলে তোর বুক ফেটে যাবে। সুপর্ণা বলতে লাগলো, বাবা তোমার সঙ্গে কি হয়েছে তুমি আমাকে বিস্তারিত জানাও। আমি জানতে চাই যে তোমার সঙ্গে এমন কি হয়েছে যে তোমার এই অবস্থা হলো। নমস্কার বন্ধুরা, কাহিনীর আরো একটি নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। এক গ্রামে চন্দন বিশ্বাস বলে এক ভদ্রলোক বাস করতেন। ওনার স্ত্রীর নাম ছিল সীমা দেবী। চন্দন বিশ্বাস একটি ক্ষেত মজুর ছিলেন। তিনি নিজের ক্ষেতে কাজ করার পর অন্যের ক্ষেতেও মজুরির কাজ করতেন। এদিকে সীমা দেবী বাড়িতে থেকেই বাড়ির কাজকর্ম করতেন এবং নিজের স্বামীকেও কাজে সাহায্য করতেন। ওনাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছিল। চন্দনবাবু আর সীমা দেবী সবসময় এটাই মনে করতেন, ওনাদের যখন কোনো সন্তান হবে ওনারা নিজের সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। সীমা দেবী পড়াশোনা খুব ভালোবাসতেন। তিনি নিজে তো অতটা পড়াশোনা শিখতে পারেননি, কিন্তু তিনি চেয়েছিলেন ওনার সন্তান যেন উচ্চশিক্ষিত হয় এবং একজন অফিসার হয়। উনি ছোটবেলা থেকেই দেখেছিলেন অফিসাররা কত সুখে শান্তিতে জীবন যাপন করে। এছাড়াও একজন উঁচু মানের অফিসার সমাজে কত কল্যাণ করতে পারে, কত উন্নতি করতে পারে। তাই সীমা দেবী সব সময় চন্দনবাবুকে বলতেন, দেখো আমাদের যখন সন্তান হবে আমরা যতই কষ্ট হোক না কেন তাকে পড়াশোনা শিখিয়ে একজন অফিসার বানাবো। এদিকে চন্দনবাবুও সীমা দেবীর কথায় সব সময় একমত হতেন। কিছুদিনের মধ্যেই সীমা দেবী গর্ভবতী হলেন। ওনার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হলো। চন্দনবাবু আর সীমা দেবী মিলে সেই কন্যা সন্তানের নাম রাখলেন সুপর্ণা। সুপর্ণাকে চন্দনবাবু খুব ভালোবাসতেন, আর সীমা দেবী ছোট্টবেলা থেকেই মেয়ের পড়াশোনা নিয়ে খুব সচেতন ছিলেন। এদিকে দেখতে দেখতেই 3 বছর কেটে গেল। যখন সুপর্ণার বয়স 3 বছর হয়ে গেল তখন সীমা দেবী আর চন্দনবাবু তাকে গ্রামেরই একটি সরকারি স্কুলে ভর্তি করে দিলেন। এভাবেই তাদের দিন ভালোই কাটছিল। তারা 3 জনে মিলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ করেই সীমা দেবী অসুস্থ হয়ে পড়লেন, আর তিনি এমনভাবেই অসুস্থ হলেন যে তিনি বিছানা শয্যা হয়ে গেলেন। এইভাবেই বহুদিন সীমা দেবী অসুস্থ থাকলেন। সুপর্ণা যখন ছোট ছিল তখন সীমা দেবী কষ্ট করে হলেও সুপর্ণাকে পড়াশোনা করাতো এবং স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে বাড়ি নিয়ে আসতো। তবে দেখতে দেখতে যতই দিন এগোতে লাগলো আর সুপর্ণা বড় হতে লাগলো, সীমা দেবীও তত বেশি অসুস্থ থাকতে শুরু করলেন।
সুপর্ণা যখন ক্লাস 10-এ পড়তো তখন সীমাদেবী একেবারে বিছানা সজ্জা হয়ে পড়েছিলেন। সীমাদেবী সবসময় চন্দনবাবুকে বলতেন, দেখো আমার যদি কিছু হয়ে যায় তুমি যেভাবে হোক আমার মেয়েকে কিন্তু পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু তোমার আমার মেয়েকে একজন বড় মাপের অফিসার বানাতেই হবে। চন্দনবাবু সীমাদেবীকে আশ্বস্ত করতেন। তিনি বলতেন, যাই হয়ে যাক না কেন আমি তোমার মেয়ের পড়াশোনা বন্ধ হতে দেব না। এদিকে সুপর্ণা যখন স্কুলে যেত তখন তার আগে সে ঘরের সমস্ত কাজবাজ করে তবে স্কুল যেত। ঘরে রান্নাবাড়ি করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ করে তবেই সে স্কুলে পড়াশোনা করতে যেত। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এখন সীমাদেবী এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। সীমাদেবীর ব্লাড ক্যান্সার ধরা পড়ল এবং কিছুদিনের মধ্যেই সীমাদেবী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সীমাদেবী যখন মারা গেছিলেন তখন সুপর্ণা ক্লাস 11-এ পড়তো। সুপর্ণার মা যখন মারা গেছিলেন তখন তিনি সুপর্ণাকে বলে গেছিলেন, দেখ মা, আমি চাই জীবনে তুই অনেক বড় একজন অফিসার হ। তোর বাবা তোর জন্য সব কিছু করবে, তুই যা চাইবি তোর বাবা তাকে সেটাই এনে দেবে, তোর পড়াশোনার যা যা দরকার। কিন্তু তুই শুধু মন দিয়ে পড়াশোনা করিস আর একজন বড় মাপের অফিসার হোস। আমি তো দেখে যেতে পারলাম না, কিন্তু আমি সব সময় এটাই জানবো যে তুই একজন বড় মাপের অফিসার হবি। তুই যদি একজন বড় মাপের অফিসার হোস তাহলে আমার আত্মার শান্তি হবে। সুপর্ণা নিজের মাকে প্রতিশ্রুতি দিয়েছিল। সে বলেছিল, মা তুমি যা চাও তাই হবে, আমি কঠোর পরিশ্রম করে হলেও একজন বড় মাপের অফিসার হব। সীমাদেবীর মৃত্যুর পর চন্দনবাবু খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু তবুও তিনি আশা ছাড়েননি। কিছুদিনের মধ্যেই তিনি সুপর্ণাকে বলতে লাগলেন, দেখ মা, যা হওয়ার তা হয়ে গেছে, যা ভাগ্যে ছিল তা তো আমরা পরিবর্তন করতে পারিনি, কিন্তু আমাদের হাতে যেটা আছে আমরা সেটা ঠিক পরিবর্তন করতে পারবো। তোর মায়ের ইচ্ছা ছিল তুই পড়াশোনা শিখে একজন বড় অফিসার হোস, তার জন্যে তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সুপর্ণা বলতে লাগলো, বাবা আমি মন দিয়ে পড়াশোনা করব আর মায়ের ইচ্ছা পূরণ করব। এভাবেই দেখতে দেখতে এইচএস পরীক্ষা চলে আসলো। সুপর্ণা এইচএস পরীক্ষায় 97% মার্কস পেয়েছিল। এইচএস পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করার পর সে গ্রামেরই একটি কলেজে ভর্তি হলো এবং সেখান থেকেই সে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করলো। কলেজে পড়াকালীন সুপর্ণার জীবন খুবই স্ট্রাগলে পূর্ণ ছিল, কারণ তার বাড়ির সমস্ত কাজ করে তবে কলেজে পড়াশোনা করতে যেতে হতো। বাড়িতে এসে আবার ঘরের সমস্ত কাজকর্ম করে রাতের খাওয়ার করে তবে তার পড়তে বসতে হতো। এভাবেই সে খুব সংঘর্ষ করে জীবনে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল। কলেজ কমপ্লিট হওয়ার পর সে তার বাবাকে বলতে লাগলো, দেখো বাবা, আমি বাড়িতে থেকে যতটা পড়াশোনা করা সম্ভব আমি করেছি, কিন্তু এর পরবর্তীতে আমাকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। সেখানে গিয়ে আমার ইউপিএসসির কোচিং নিতে হবে এবং তারপরই আমি একজন বড় অফিসার পদের জন্য নিযুক্ত হতে পারবো। এই একটা পড়াশোনাই আছে যেটা করলে আমি জীবনে অনেক বড় অফিসার হতে পারবো। তখনই চন্দনবাবু বলতে লাগলেন, দেখ মা, তোর যা করার তুই কর, আমি তোর মায়ের স্বপ্ন পূরণ হতে দেখতে চাই। তুই শহরে যেতে চাস তুই যা, আমি তার জন্য সমস্ত ব্যবস্থা করব। আমার যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য আমি সেই সমস্তটুকু দিয়ে তোকে পড়াশোনা শেখাবো, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। গ্রামের লোক সবসময় চন্দনবাবুকে বলতো, দেখ তোর মেয়ের পড়াশোনা তো শেষ হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, এর থেকে বেশি আর তুই কি চাস? তুই এখন মেয়েকে বিয়ে দিয়ে দে, ভালো পরিবারে বিয়ে দিলে মেয়েটা সুখে শান্তিতে সংসার করতে পারবে। তখনই চন্দনবাবু বলতেন, দেখ আমি আমার মেয়েকে বড় মাপের অফিসার বানাতে চাই, আমি এখনই ওর বিয়ে দিতে চাই না। ও পড়াশোনা শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবে, একজন বড় মাপের অফিসার হবে, তারপর এসব কথা ভাববো। গ্রামের লোক বলতো, তুই কি এসব কথা বলছিস? তোর কাছে খাওয়ার টাকা নেই আর তুই মেয়েকে অফিসার বানাবি? তুই জানিস এতে কত খরচা হয়? চন্দনবাবু বলতেন, দেখ এই সমস্ত কথা আমাকে বলিস না, যতটা কঠোর পরিশ্রম করা সম্ভব আমি করব, কিন্তু তবুও আমি আমার মেয়েকে পড়াশোনা শেখাবো। গ্রামের লোক সব সময় চন্দনবাবুকে ঠাট্টা করত,
কিন্তু চন্দনবাবু তাদেরকে একটাই উত্তর দিত। তিনি বলতেন, আমার মেয়ে একদিন অনেক বড় অফিসার হয়ে এই গ্রামেই ফিরে আসবে, আর তোমরা যে আমার সঙ্গে এরকম ব্যবহার করো না, এরকম ঠাট্টা করো না, দেখবে একদিন তোমরাই আমার মেয়ের আগে পিছে ঘুরে বেড়াবে তার সঙ্গে এক মুহূর্ত দেখা করার জন্য। চন্দনবাবু সুপর্ণাকে সবসময় একটা কথাই বলতেন, দেখ মা, গ্রামের লোক আমাকে বলে যে তোর মেয়ে পড়াশোনা শিখে কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি ওদের প্রমাণ করতে চাই যে তুই একদিন বড় অফিসার হবি। তোর নিজের মায়ের ইচ্ছা পূরণ করতে হবে, আর গ্রামের লোকের যে উল্টোপাল্টা কথা, এই কথাগুলোকেও তোর বন্ধ করতে হবে। তুই পারবি তো? সুপর্ণা বলতো, হ্যাঁ বাবা, আমি পারবো। আমি আমার মায়ের স্বপ্ন অবশ্যই পূরণ করব। আর বাদবাকি আমাকে কে কি বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্যেই একজন বড় অফিসার হব। চন্দনবাবু সুপর্ণাকে কিছু অর্থের জোগাড় করে দিলেন আর বলতে লাগলেন, যতক্ষণ না বড় অফিসার হবি বাড়িতে ফিরবি না। এমনটা বলেই চন্দনবাবু সুপর্ণাকে 2 লাখ টাকা জোগাড় করে দিলেন। তিনি এক মহাজনের কাছ থেকে এই 2 লাখ টাকা সুদে এনেছিলেন। তিনি শিবানীর হাতে ওই টাকা দিয়ে বলেছিলেন, মা, এই টাকা দিয়ে তুই শহরে যা এবং নিজের পড়াশোনা শুরু কর। শিবানী বাবাকে বলেছিল, দেখো বাবা, তুমি আমার উপর বিশ্বাস করো, এরপরে আমি তখনই গ্রামে ফিরব যখন আমি একজন বড় অফিসার হয়ে যাব। এমনটা বলে শিবানী সেখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিল। শহরে গিয়ে সে একটি ছোট্ট ঘর ভাড়া করলো এবং ইউপিএসসি এক্সামের জন্য একটি ভালো কোচিংয়ে ভর্তি হলো। সেখানে সে দিনের পর দিন নিজের কঠোর পরিশ্রম করে গেল এবং সে নিজের লক্ষ্য পূরণের জন্য নিরন্তর খাটনি করে গেল। সুপর্ণা যখন সেখানে পড়াশোনা করছিল তখন তারই সঙ্গে আরও একটি মেয়ে পড়াশোনা করত। কিছুদিনের মধ্যেই সুপর্ণার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। সেই মেয়েটির নাম ছিল সীমা। সুপর্ণার মায়ের নামেই তার নাম ছিল। সুপর্ণা যখন প্রথম মেয়েটির নাম শুনেছিল সে খুব অবাক হয়েছিল। তার বুকের ভেতরটা যেন একরকমের আলোড়ন বয়ে গিয়েছিল। সে ভেবেছিল, এই মেয়েটার নাম আর আমার মায়ের নাম একরকম। এমনভাবেই সুপর্ণা নিজে যেচেই সেই মেয়েটার সঙ্গে কথা বলেছিল এবং কিছুদিনের মধ্যেই তারা দুজন এত ভালো বন্ধু হয়ে গেছিল যে সেই মেয়েটি সুপর্ণার সঙ্গে রুম শেয়ার করে থাকতে শুরু করলো। তারা দুজন এক রুমেই থাকতো এবং তারা দুজনেই সেই রুমের ভাড়া শেয়ার করত। এতে সুপর্ণা আর ওই মেয়ে ও দুজনেরই একটু সুবিধা হয়ে গেছিল। এছাড়াও সেই 2 বান্ধবী কম্পিটিশন করে পড়াশোনা করত, একে অপরকে পড়াশোনায় অনেক সাহায্য করত। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর পর যখন সুপর্ণা প্রথম ইউপিএসসি এক্সামে বসলো, সে সেই এক্সাম ক্লিয়ার করতে পারল না। এদিকে পড়াশোনার খরচা খুব বেশি ছিল। সেখানের কোচিংয়ের খরচাই এত ছিল যে ওই 2 লাখ টাকা তার 1 বছরের মধ্যে কোথাও যে উধাও হয়ে গেল সেটাও বুঝতেই পারল না। যখন টাকার অভাব দেখা দিল তখন সুপর্ণা তার বাবাকে ফোন করে বলতে লাগলো, বাবা, আমি প্রথমবার তো পরীক্ষা দিলাম কিন্তু আমার পরীক্ষায় চান্স হলো না, আমি কি করব তুমি আমাকে বলো, এদিকে টাকা পয়সাও শেষ হয়ে গেছে। তখনই সুপর্ণার বাবা বলতে লাগলো, তুই হার মানবি না, তুই আবারও পড়াশোনা কর, যেভাবে হোক আমি টাকার ব্যবস্থা করব, তুই পড়াশোনা কর, আমি দেখতে চাই যে তুই একজন বড় অফিসার হয়েছিস। বাবার কথা শুনে সুপর্ণার চোখে জল চলে আসলো। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিল, বাবা, এবার আমি মন দিয়ে পড়াশোনা করব এবং আমি এবার অবশ্যই চান্স পাবো। চন্দনবাবু তখন গ্রামের এক জমিদারের কাছে গেল, যেই জমিদারের কাছ থেকে তিনি আগে 2 লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই জমিদারের কাছ থেকেই তিনি নিজের জমি বন্ধক রেখে আরও 2 লাখ টাকা ধার নিলেন। তারপর তিনি সেই টাকাটা সুপর্ণার কাছে পাঠিয়ে দিলেন। সুপর্ণা যখন একসঙ্গে 2 লাখ টাকা দেখলো সে খুব অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার বাবার কাছে এত টাকা কোথা থেকে আসলো। সুপর্ণা নিজের বাবাকে ফোন করে বলতে লাগলো, আচ্ছা বাবা, তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো, তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে? চন্দনবাবু বললেন, তোর এসব কিছু জেনে কোনো প্রয়োজন নেই, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। চন্দনবাবু নিজের মেয়েকে এটা জানাতে চাননি যে তিনি নিজের বাড়ি বন্ধক রেখে ওই টাকাটা নিজের মেয়েকে এনে দিয়েছেন। ওই 2 লাখ টাকার মধ্যে থেকে 1 লাখ টাকা দিয়ে সে 1 বছরের কোচিংয়ের ফিস ভরলো এবং তার রেন্টের টাকা দিল, আর বাদবাকি 1 লাখ টাকা সে নিজের থাকা খাওয়ার জন্য রাখলো।
এইভাবেই খুব হিসাব করে সে নিজের জীবন চালাচ্ছিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই 1 বছরের মধ্যে সে কঠোর পরিশ্রম করেছিল। সে শুধু ইনস্টিটিউটে যেত, ইনস্টিটিউট থেকে বাড়িতে আসতো, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতো, আবারও সে ইনস্টিটিউটে যেত। পড়াশোনা করা, খাওয়া দাওয়া করা, এই সমস্ত কিছু ছাড়া তার জীবনে আর কোনো কিছু ছিল না। না সে আনন্দ ফুর্তি করতো, না সে বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে যেত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, সে একজন বড় অফিসার হবে। দেখতে দেখতে ইউপিএসসি এক্সামের দিন চলে আসলো। এবার সে মন দিয়ে এক্সাম দিল এবং কিছুদিনের মধ্যেই তার এক্সামের রেজাল্ট বেরিয়ে গেল আর সে এবার কোয়ালিফাই করেছিল। কোয়ালিফাই করার কিছুদিনের মধ্যেই তার ট্রেনিংয়ে যাওয়ার ডেটও দিয়ে দেওয়া হলো। সুপর্ণা ভাবতে লাগলো ট্রেনিংয়ে যাওয়ার আগে সে তার বাবার সঙ্গে দেখা করতে চায়, কারণ সে তো এখন একজন বড় অফিসার হয়েই গেছে আর ট্রেনিংয়ে তো বেশ কয়েকদিন কেটে যাবে। তারপরে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে অনেকটা দিন আরও পেরিয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল সে আগে বাবার সঙ্গে দেখা করবে, তারপর সে ট্রেনিংয়ে যাবে। এমনটা ভেবেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই সে দেখল স্টেশনে এক দরিদ্র ভিখারি বসে বসে ভিক্ষা করছে। সে যখন সেই ভিখারির দিকে ভালো মতো দেখল, সে আর কেউ নয়, সে হলো তার বাবা। সুপর্ণা ছুটে গেল তার বাবার কাছে এবং তার বাবার কাছে গিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, বাবা তুমি এখানে কি করছো? তোমার এই অবস্থা কি করে হলো? তখনই সুপর্ণার বাবা তাকে বলতে লাগলেন, দেখ মা, তুই যদি এ কথা শুনিস তাহলে তুই নিজেকে সামলাতে পারবি না, তোর অনেক কষ্ট হবে। সুপর্ণা বলতে লাগলেন, বাবা তোমার মেয়ে এখন একজন বড় অফিসার হয়ে গেছে, ট্রেনিংয়ের পরেই আমাকে তারা থাকার জন্য একটা বড় বাংলো বাড়ি দেবে এবং আমার প্রচুর টাকা মায়না হবে, আমাকে অনেকে অনেক সম্মান করবে। তুমি জানো না বাবা, তোমার এই কষ্ট সফল হয়েছে, আমি আমার মায়ের স্বপ্ন সফল করতে পেরেছি। তখনই সুপর্ণার বাবা বলতে লাগলো, দেখ মা, আসল কথা হলো কি, তোকে পড়াশোনা করার জন্য যে টাকা আমি পাঠিয়েছিলাম সেই টাকা আমি একজন মহাজনের কাছ থেকে ধার নিয়েছিলাম। আর আমি যখন বহুদিন তার ধার শোধ করতে পারলাম না, তখন সে আমার বাড়িটা বাজেয়াপ্ত করলো। আর তারপর থেকেই আমি এইভাবেই স্টেশনে বসে ভিক্ষা করি আর প্রতিদিন অপেক্ষা করি তুই হয়তো আজ আসবি, এসে আমাকে এই বিপদের থেকে রক্ষা করবি, তুই হয়তো আমাকে এখান থেকে নিয়ে যাবি তোর সঙ্গে। এইভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল আর আজ 2 বছর পর তুই আসলি। আমার এই কষ্ট সার্থক হয়েছে, আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি সেই প্রতিজ্ঞা রাখতে পেরেছি। তখনই সুপর্ণা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, বাবা তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমরা সেই মহাজনের সঙ্গে গিয়ে কথা বলবো। তারপর সুপর্ণা আর তার বাবা সেই মহাজনের কাছে গেল এবং সুপর্ণা মহাজনকে নিজের পরিচয় দিল। সে বলতে লাগলো, আমি কিছুদিনের মধ্যেই একজন এসডিএম হয়ে যাব আর তারপর তোমার এই দুর্নীতি কিন্তু আমি সহ্য করব না। তুমি ঠিকঠাকভাবে বলো যে তুমি আমার বাবাকে কত টাকা দিয়েছিলে আর তুমি কত টাকা পাবে। তখন সেই জমিদার বলতে লাগলো, আমি তোর বাবাকে 5 লাখ টাকা দিয়েছিলাম আর আমি এখন তার কাছ থেকে 12 লাখ টাকা উসুল করব, কারণ সুদে আসলে আমার টাকা অনেক বেড়ে গেছে। সুপর্ণা বলতে লাগলো, দেখো তুমি বেআইনিভাবে আমার বাবার কাছ থেকে সুদ নিয়েছো আর আমার বাবা যতদিন পেরেছেন তোমার সেই সুদ টেনেছেন, এখন তিনি আর তোমাকে কোনো সুদ দিতে পারবেন না। তুমি যদি আমার কথা মানো তাহলে ভালো, তা না হলে ট্রেনিংয়ের পর কিন্তু আমি তোমাকে ভালো মতো দেখে নিতে পারবো। এদিকে জমিদার যখন জানলো যে সুপর্ণা এখন একজন এসডিএম হয়ে গেছে, সেও আর সুপর্ণার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলো না। সে সুপর্ণাকে 5 লাখ টাকাতেই সেই বাড়ি দিয়ে দিতে চাইলো। সুপর্ণা বলল, তুমি এখন আমার বাবাকে ওই জমি ফিরিয়ে দাও, আমি কিছুদিনের মধ্যেই তোমার টাকা শোধ করে দেব। জমিদারও সুপর্ণার কথায় রাজি হয়ে গেল এবং চন্দনবাবুকে তার জায়গা জমি ফিরিয়ে দিলেন। কিছুদিনের মধ্যেই সুপর্ণা সেখানে থেকে নিজের ট্রেনিং কমপ্লিট করলো। ট্রেনিং কমপ্লিট করার পর তাকে সরকারি কোয়ার্টার দেওয়া হলো। সুপর্ণা নিজের বাবাকে নিয়ে সেই সরকারি কোয়ার্টারে চলে গেল এবং কিছুদিনের মধ্যেই সে ওই মহাজনকে 5 লাখ টাকা দিয়ে তার জমিও ছাড়িয়ে নিল।
তারপর থেকে সুপর্ণা ও তার বাবা তার ওই কোয়ার্টারেই থাকতো। তারা বাবা আর মেয়ে মিলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। তো এই ছিল সুপর্ণার কাহিনী, চন্দনবাবুর কাহিনী, আর এক মায়ের স্বপ্ন পূরণের কাহিনী। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাদবাকি চন্দনবাবুর মতো পিতার সম্বন্ধে আপনি কি বলতে চান, সীমা দেবীর মতো মায়ের সম্বন্ধে বা আপনাদের কি ধারণা, আর সুপর্ণার সম্বন্ধে বা আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।